হ্যালো এভরিওয়ান। গত পর্বে আমরা স্বাভাবিক সংখ্যা সম্পর্কে পড়ছিলাম। যেমন স্বাভাবিক সংখ্যার দুইটি শর্ত আমরা জানি। শূন্য অপেক্ষা বড় বা ধনাত্মক এমন সংখ্যা হলো স্বাভাবিক সংখ্যা, সেই সাথে বিভক্ত নয় এমন সংখ্যা বা অখণ্ড সংখ্যা বা খণ্ডিত না এমন সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ এক থেকে শুরু করে অসীম পর্যন্ত যতগুলো সংখ্যা আছে যা শূন্য অপেক্ষা বড় আবার খণ্ডিত নয় এমন সংখ্যা, তারা সকলেই স্বাভাবিক সংখ্যা। যেমন 12 শূন্য অপেক্ষা বড় এবং এটি খণ্ডিত নয় এমন একটি সংখ্যা, অর্থাৎ আমরা বলতে পারি 12 একটি স্বাভাবিক সংখ্যা। এবার আমাদের পড়ার কথা ছিল 3 প্রকার স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা ও সহমৌলিক সংখ্যা। এখন আমরা মৌলিক সংখ্যা সম্পর্কে পড়ব। যে সকল সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য না তাকে মৌলিক সংখ্যা বলে। আমরা প্রথম শর্তটা আগে আমরা বোঝার চেষ্টা করি। যেমন ধরো, যে কোনো একটা সংখ্যা ধরি, মৌলিক সংখ্যার উদাহরণ থেকে 13। 13কে প্রথমে আমরা 1 দ্বারা ভাগ করি। 13 একে 13, তাহলে ভাগশেষ 0। তাহলে বোঝা যাচ্ছে যে এই 13 হচ্ছে 1 দ্বারা বিভাজ্য বা নিঃশেষে বিভাজ্য। আবার 13কে 13 দ্বারা ভাগ করি। 13 একে 13, তাহলে ভাগশেষ 0। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে 13 হচ্ছে 13 দ্বারা বিভাজ্য বা 13 নিঃশেষে 13 দ্বারাই বিভাজ্য। এবার আমরা 13কে 2 দ্বারা ভাগ করি। যেমন 6 দুগুণা 12, 3-এর ভিতরে 2 বাদ দিলে 1, আর এখানে 0। তাহলে দেখা যাচ্ছে যে যে সকল সংখ্যা 1 এবং ওই সংখ্যা ছাড়া, অর্থাৎ ওই 13 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় তারাই মৌলিক সংখ্যা। আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো যে এই 13 1 আর ওই 13 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, তাই আমরা বলতে পারবো যে 13 হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন আরেকটা উদাহরণ লক্ষ্য করি, 19। 19কে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে 19 একে 19, ভাগশেষ 0। তাহলে এইটুকু আমরা বুঝলাম যে সকল সংখ্যা 1 তাহলে 1 দ্বারা বিভাজ্য এবং ওই সংখ্যা ছাড়া আবার 19 দ্বারা ভাগ করি। 19 একে 19, আবার ভাগশেষ 0। তাহলে 19 ছাড়াও অন্য সংখ্যা দ্বারা বিভাজ্য কিনা আমরা দেখি। তাহলে আমরা 7 দ্বারা ভাগ করি। তাহলে 7 দুগুণা 14, তাহলে 7 দ্বারা কিন্তু বিভাজ্য হয়নি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মৌলিক সংখ্যাসমূহের বৈশিষ্ট্য, মৌলিক সংখ্যাসমূহ 1 এবং ওই মৌলিক সংখ্যা ছাড়া, অর্থাৎ 1 এবং ওই মৌলিক সংখ্যা 19 নিজে ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা বলতে পারি যে 19 হচ্ছে একটি মৌলিক সংখ্যা। আমি আবার বলি, এই মৌলিক সংখ্যা হচ্ছে 1 দ্বারা বিভাজ্য হবে, আবার ও নিজেকে নিজের দ্বারা বিভাজ্য করবে, অর্থাৎ 19 দ্বারা বিভাজ্য হবে, কিন্তু এই দুইটা সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দ্বারা বিভাজ্য হবে না। তাই আমরা বলতে পারবো যে 19 হচ্ছে মৌলিক সংখ্যা। একইভাবে 5, 7, 11 এগুলো সব মৌলিক সংখ্যা। আবার মৌলিক সংখ্যার আরও কিছু কথা আছে। যেমন মৌলিক সংখ্যাগুলো কেবল দুটি সংখ্যা দ্বারাই বিভাজ্য হবে এবং ওই দুটি সংখ্যা অবশ্যই ভিন্ন হবে। সেই দুটি সংখ্যা কি? যেমন 41-এর কথা ধরো। 41 কিন্তু একটি মৌলিক সংখ্যা। ওই 41 দ্বারা বিভাজ্য হবে, আবার ওই 41 1 দ্বারাই বিভাজ্য হবে। অন্য কোনো সংখ্যা দ্বারা 41 বিভাজ্য হবে না। সুতরাং বলা যায় 41 একটি মৌলিক সংখ্যা। তাহলে আমরা বুঝতে পারিছি মৌলিক সংখ্যার বিষয়টা। এইবার আসি আমরা যৌগিক সংখ্যায়। যে সকল সংখ্যা 1 এবং ওই সংখ্যা ছাড়াও অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য তাকেই যৌগিক সংখ্যা বলে। যেমন ধরো 14। 14কে যদি আমরা 1 দ্বারা ভাগ দিই তাহলে 14 একে 14, ভাগশেষ 0। এবার 14কে যদি আমরা 14 দ্বারা ভাগ দিই, 14 একে 14, তাহলে ভাগশেষ 0। আবার 14কে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই তাহলে 7 2 14, তাহলে ভাগশেষ 0। আবার 14কে যদি আমরা 7 দ্বারা ভাগ দিই, 7 2 14, তাহলে ভাগশেষ 0। অতএব বলা যায় 14 একটি যৌগিক সংখ্যা। তাহলে আমরা বলতে পারি যে যৌগিক সংখ্যা হতে হলে সর্বনিম্ন 3টি ভিন্ন ভিন্ন গুণনীয়ক থাকতেই হবে। যেমন এই ক্ষেত্রে 1, 14 নিজে, 2, 3টি ভিন্ন ভিন্ন গুণনীয়ক থাকতে হবে। তবে 3-এর অধিকও থাকতে পারে, যেমন এখানে লেখা হয়েছে, তোমরা পড়ে নেবে। তাহলে আরেকটা উদাহরণ যদি বলতে পারি আমরা 16। 16কে আমরা 1 দ্বারা ভাগ দিই, 16 একে 16, ভাগশেষ 0।
ষোলোকে যদি আমরা 16 দ্বারাই ভাগ দিই তাহলে 16 একে 16 ভাগশেষ 0। তাহলে 16কে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই তাহলে 8 দুগুণা 16 ভাগশেষ 0। তাহলে 16কে যদি আমরা 4 দ্বারা ভাগ দিই 4 চারা 16 ভাগশেষ 0। তাহলে বলতে পারি 16 1 নিজে 16 আবার 2 আবার 4 দ্বারা, এই 4টি সংখ্যা দ্বারা 16 বিভাজ্য। আরও থাকতে পারে। তাহলে আমরা বলতে পারি অবশ্যই যৌগিক সংখ্যা হচ্ছে তারাই যারা 1 এবং ওই সংখ্যা নিজ ছাড়াও অন্য আরও সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, তারাই যৌগিক সংখ্যা। যেমন 42 কিন্তু 1 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য, কারণ 21 দুগুণা 42, আবার 6 দ্বারা বিভাজ্য, 6 7টা 42, আবার 7 দ্বারা বিভাজ্য। তাহলে 42 অবশ্যই একটি যৌগিক সংখ্যা। এভাবে আমরা যৌগিক সংখ্যার অসংখ্য উদাহরণ দিতে পারি। যেমন 46কে তুমি 1 দ্বারা ভাগ করো, 46 একে 46 ভাগশেষ 0। 46কে তুমি 2 দ্বারা ভাগ করো, 23 দুগুণা 46 ভাগশেষ 0। আবার 46কে নিজে 46 দ্বারা ভাগ করো, ভাগশেষ 0। তাহলে আমরা অবশ্যই বলতে পারি 46 একটি যৌগিক সংখ্যা, কারণ 46-এর 3-এর অধিক ভিন্ন ভিন্ন গুণনীয়ক আছে, বা 46 3-এর অধিক ভিন্ন ভিন্ন সংখ্যা দ্বারা বিভাজ্য বা নিঃশেষে বিভাজ্য। অতএব যৌগিক সংখ্যা তাহলে আমরা তাদেরকেই বলতে পারি যে সকল সংখ্যা 1 এবং ওই সংখ্যা ছাড়াও অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য, তাকেই যৌগিক সংখ্যা বলে। যেখানে সর্বনিম্ন 3টি ভিন্ন ভিন্ন গুণনীয়ক থাকতেই হবে, কিন্তু 3টির বেশিও থাকতে পারে। তাহলে এখানে যৌগিক সংখ্যার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি 4 থেকে শুরু করে অসীম পর্যন্ত চলতে থাকবে, যেখানে আমরা এগুলো ভাগ দিয়ে দিয়ে বুঝতে পারবো কোনটি যৌগিক সংখ্যা আর কোনটি যৌগিক সংখ্যা নয়। আবার 39-এর ক্ষেত্রেও সেম, 36-এর ক্ষেত্রেও সেম, আবার 18-এর ক্ষেত্রেও সেম। যেমন 18কে যদি আমি 1 দ্বারা ভাগ দিই, 18 একে 18 ভাগশেষ 0। 18কে যদি আমি 18 দ্বারা ভাগ দিই, ভাগশেষ 0। এবার 18 কিন্তু আরও সংখ্যা দ্বারা বিভাজ্য, যেমন 2 দ্বারা, 9 দুগুণা 18 ভাগশেষ 0। 18 কিন্তু আবার 9 দ্বারা বিভাজ্য, 9 দুগুণা 18 ভাগশেষ 0। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি যৌগিক সংখ্যা কি। আরেকটা উদাহরণ দিয়ে শেষ করি, যেমন 30কে আমরা 1 দিয়ে ভাগ দিই, 30 একে 30 ভাগশেষ 0। তাহলে 30 1 দ্বারা নিঃশেষে বিভাজ্য। 30কে আমরা 30 দ্বারা ভাগ দিই, তাহলে 30 একে 30, তাহলে 30 দ্বারা নিঃশেষে বিভাজ্য। আবার 30কে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ দিই, হয় কিনা, 15 দ্বারা ভাগ যায়, 15 দুগুণা 30, তাহলে ভাগশেষ 0। আবার 2 দ্বারাও 30 ভাগ যায়, আবার 5 দ্বারা ভাগ যায়, 5 6 30। আশা করি তোমরা যৌগিক সংখ্যার টপিকটি বুঝতে পেরেছো। এবার আমরা গণিতের গুরুত্বপূর্ণ কিছু চিহ্ন সম্পর্কে জানবো, যেমন ইকুয়াল চিহ্ন বা সমান চিহ্ন। যেমন 2-এর সাথে 3 যোগ করলে অবশ্যই 5-এর সমান হয়, তাহলে এখানে আমরা ইকুয়াল চিহ্ন ব্যবহার করতে পারি। এইবার নট ইকুয়াল চিহ্ন বা সমান নয় চিহ্ন, যেমন 5 কি 9-এর সমান, অবশ্যই না, তাহলে 5-এর সাথে আমরা সমান 9 চিহ্ন ইউজ করব। আবার প্রায় সমান, যদি কোনো সংখ্যা খুব কাছাকাছি পরের পরবর্তী পূর্ণ সংখ্যার কাছাকাছি চলে যায়, তাহলে সেইটার ক্ষেত্রে আমরা প্রায় চিহ্ন ব্যবহার করব। যেমন 4.9, এইটা 5-এর একদম কাছাকাছি না, তাহলে আমরা অবশ্যই বলতে পারবো 4.9 5-এর প্রায় সমান। আবার 7.96, এটি 8-এর একদম কাছাকাছি সংখ্যা না, তাহলে 7.96 8-এর প্রায় সমান। এই জন্য আমরা এখানে প্রায় সমান চিহ্ন ব্যবহার করতে পারবো। এইবার গ্রেটার দেন বা থেকে বড়, যেমন 10 6 অপেক্ষা বড়, তাহলে আমরা এটা এভাবে পড়তে পারি 10 ইজ গ্রেটার দেন 6। আবার লেস দেন থেকে ছোট, 3 কিন্তু 7 অপেক্ষা ছোট, তাহলে আমরা বলতে পারি 3 ইজ লেস দেন 7। এবার আমরা গ্রেটার দেন অর ইকুয়াল বা বড় বা সমান চিহ্ন পড়ব। যেমন এখানে বলা হয়েছে ওয়াই এর মান 5 অপেক্ষা বড় অথবা 5-এর সমান, তার মানে আমরা বলতে পারি ওয়াইয়ের যে সকল মান আছে তা অবশ্যই কি হতে পারে দেখো। তাহলে এখানে যেহেতু বলা হয়েছে ওয়াইয়ের মান 5-এর সমান অথবা 5 অপেক্ষা বড়, তাহলে ওয়াইয়ের মান 12 10 8 6, এমনকি 5ও হতে পারবে, কিন্তু 4 হতে পারবে না, কারণ 4 হলে তো ওয়াইয়ের মান 5-এর ছোট হয়ে যাবে, কারণ শর্তে বলা হয়েছে ওয়াইয়ের মান 5 অপেক্ষা বড় হতে পারবে, কিন্তু 5-এর সমান পর্যন্ত হতে পারবে, কিন্তু 4 3 2 1 0 এগুলো নিতে পারবো না, কারণ এগুলো আবার 5-এর থেকে ছোট হয়ে যাচ্ছে। আবার এই ক্ষেত্রে দেখো লেস দেন অর ইকুয়াল, অর্থাৎ x এর মান 10-এর সমান অথবা
10 অপেক্ষা ছোট, x এর মান 10 এর সমান অথবা 10 অপেক্ষা ছোট। যেমন ধরো x এর মান তো কয়েকটা চিন্তা করলে 0, 1, 2, 5, 7, 10। অর্থাৎ এখানে লক্ষ্য করো এই x এর মানগুলো 10 অপেক্ষা ছোট আবার 10 এর সমান হতে পারবে, কিন্তু 12 কি হবে? না, 12 হবে না, কারণ x এর মান 10 অপেক্ষা ছোট বলা হয়েছে। যদি এইদিকে তীর চিহ্ন ঘোরানো থাকতো তাহলে আমরা বলতাম যে হতে পারবে, কিন্তু যেহেতু এই হাটা 10-এর দিকে, তাহলে আমরা অবশ্যই বলবো যে 10 অপেক্ষা সমস্ত মান ছোট হবে অথবা 10-এর সমান হবে। তার মানে 10 পর্যন্তই হবে, 10-এর বেশি হবে না, 10-এর বেশি হবে না। তার মানে 12 হবে না, 14 হবে না, কারণ 14 কি x এর মান যেখানে 10 অপেক্ষা বেশি হয়ে যাচ্ছে, কারণ শর্ত অনুযায়ী আমাদের কি আছে, 10 অপেক্ষা ছোট হতে হবে। শর্ত অনুযায়ী আমাদের কি আছে, x এর মান 10 অপেক্ষা ছোট হতে হবে। তার মানে আমরা বুঝলাম যে গ্রেটার দেন অর ইকুয়াল মানে সমানও হবে অথবা সেই সংখ্যা থেকে বড়ও হবে। লেস দেন অর ইকুয়াল মানে কি সেই সংখ্যা থেকে ছোট হবে অথবা সেই সংখ্যার সমানও হবে। বাস্তব সংখ্যার পরবর্তী লেকচারগুলো পেতে আমার সাথে তোমরা লেগে থাকো। আমি অবশ্যই তোমাদেরকে ভালোভাবে ইনশাল্লাহ সব কিছু বুঝাইয়ে দেবো, যাতে তোমরা ভালোভাবে এই অধ্যায়টা কমপ্লিট করতে পারো। আশা করি তোমরা নিরাশ হবে না। আমার ভিডিওটি যদি আজকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।